নমস্কার শ্রোতা বন্ধুরা, বাংলার উপকাহিনীতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা অন্যতম গোয়েন্দা গল্প অম্বর চ্যাটার্জির গোয়েন্দাগিরি। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের জন্ম হয় 1941 সালে 9 মার্চ হাওড়া জেলার খুরুট ষষ্ঠীতলায়। কিশোর বয়স থেকেই সাহিত্য সাধনা শুরু হয় তার। 1961 সাল থেকে আনন্দবাজার পত্রিকার রবিবাসবীর সঙ্গে যুক্ত হন তিনি অজস্র রহস্য রোমাঞ্চ কাহিনী, ভৌতিক গল্প এবং ভ্রমণ কাহিনী লিখেছেন। 1981 সালে তার সৃষ্ট পাণ্ডব গোয়েন্দা কাহিনী সর্বাধিক জনপ্রিয়তা দেয় তাকে। 1923 সালে 3রা মার্চ এই পণ্ডিত সাহিত্যিকের মৃত্যু হয়। শুরু হচ্ছে অম্বর চ্যাটার্জির গোয়েন্দাগিরি। আমার বন্ধু ওমপ্রকাশ মাফিন পাঞ্জাবের অধিবাসী হলেও আমরা দুজনেই একই স্কুলে পড়েছি, একসঙ্গে খেলাধুলো করেছি, সিনেমা দেখেছি, বড় হয়েছি। কিন্তু কেন কে জানে আজ এতদিনেও ওর সঙ্গে আমার বন্ধুত্বের চির খায়নি। আসলে ওমপ্রকাশ খুব ঠান্ডা প্রকৃতির ছেলে, বেশ হাসি খুশি এবং প্রাণোচ্ছল। স্কুলের ছেলেরা ওকে পয়সা বলে রাগালেও ও রাগত না। ওর ভাষার বিকৃত অনুকরণ করে কেউ ওকে ভ্যাংচালে ও কিছু মনে করত না। কিন্তু ওর পাগড়িতে ঠাট্টার ছলেও কেউ সামান্য একটু হাত দিলে ওর চোখ দুটো অসম্ভব রকমের লাল হয়ে উঠত। আমি বুঝতে পারতাম ভয়ঙ্কর একটা কিছু ঘটবে এবার। তাই সে সময় আমি ওকে সামলাতাম, ওকে বুঝিয়ে সুজিয়ে শান্ত করে অন্যদের ভৎসনা করতাম এবং বাধা দিতাম। ওমপ্রকাশ বুঝত, শান্ত হতো। একটি ভালো জাতের হিংস্র কুকুর যেমন তার মনিবের কথা শুনে বিরক্তিকর দেশি কুকুরগুলোর উপর প্রতিশোধ না নিয়েই ফিরে আসে, ঠিক সেইভাবেই চলে আসতো সে আমার কাছে। ও জানত আমি অন্য ছেলেদের মতো নই, নম্র ভদ্র, একটু অন্যরকম। আমি কখনো ওর সঙ্গে বন্ধুত্বের এবং ওর সরলতার সুযোগ নিয়ে ওর মর্যাদায় লাগে এমন কোনো রসিকতা করিনি। তাই ও আমার প্রতি যথেষ্ট সহানুভূতিশীল ছিল। ওমপ্রকাশের বাবা কুন্দন প্রকাশ একটি পেট্রোল পাম্পের মালিক, অত্যন্ত রাশভারী এবং ব্যস্ত লোক। বছরের অধিকাংশ সময় উনি বাইরে বাইরে কাটান। তার ব্যক্তিত্ব এবং গাম্ভীর্য এমনই যে তার প্রকৃতির সঙ্গে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের তুলনা করা চলে। সামনে দাঁড়াতে ভয় হয়, কথা বলতে রোমাঞ্চ। ওমপ্রকাশের মা নেই, তবে একটি বোন আছে, নাম নিতা। খুব ভালো বাংলা বলতে পারে, বাংলা স্কুলে লেখাপড়া করে, ভালো মেয়ে। আমাকে ঠিক ওর নিজের দাদার মতোই ভালোবাসে। যেমন সুন্দর চেহারা তেমনই মিষ্টি ওর ব্যবহার। প্রতি বছর ভাইফোঁটার দিন ও আমাকে আমাদের প্রথামতো ফোঁটা দেয়, আর আমি ওকে প্রতি বছর একটি করে বাজারের সেরা ডায়েরি উপহার দিই। সেই ডায়েরিতে সুন্দর হস্তক্ষেপে ও ওর দিনলিপি লিখে রাখে। ফুটফুটে কিশোরী মেয়েটি শিক্ষায় দীক্ষায় রূপে গুণে সবার সেরা। সেদিন দুপুরে সহকর্মীদের সঙ্গে বসে চা খাচ্ছি, এমন সময় অফিসারের ঘরে হঠাৎ একটি ফোন এলো। উঠে গিয়ে রিসিভার তুলে হ্যালো করতেই পিনপিনে স্বরে শোনা গেল, আমি ওমপ্রকাশ বলছি। অম্বর চ্যাটার্জি স্পিকিং। অম্বর, তুই ভাই এখনই একবার আমাদের বাড়িতে চলে যা।
নিতা তোকে একটা জিনিস দেবে, সেটা নিয়ে তুই একটুও দেরি না করে সোজা ধানবাদে চলে যাবি। সেখানে গোলাপ মোড়ে আমার নাম করে যে তোর কাছে আসবে তুই ওটা দিয়ে দিবি তাকে। আমি দারুণ বিস্মিত হয়ে বললাম, তুই কোথা থেকে ফোন করছিস ওম? হ্যালো? আর কোনো উত্তর এলো না। রিসিভার নামিয়ে রাখার শব্দ শুনতে পেলাম। মনে কেমন একটা খটকা ধরে গেল। এইরকম ফোন এর আগে আর কখনো আসেনি আমার কাছে। অফিস থেকে ছুটি নিয়ে এখনই না হয় ওর বাড়িতে আমি চলে যাচ্ছি, কিন্তু নিতা কি দেবে আমায়? কি দিতে পারে? সেটা কি এমন মহামূল্য বস্তু যা নিয়ে এখনই আমাকে ধানবাদে যেতে হবে? ভেবে কোনো কুল পেলাম না। ধানবাদের ওপর দিয়ে এর আগে অনেকবার গেছি, তবে নামিনি কখনো। গোলাপ মোড় কত দূরে তা জানি না। নামটা যদিও শোনা, তবু ব্যাপারটা খুবই রহস্যময়। আমি কিছুই বুঝতে না পেরে একটু অস্বস্তিতে পড়ে গেলাম। অফিসে আমার সঙ্গে পদস্থ অফিসার ও সহকর্মীদের কেন জানি না এক মধুর সম্পর্ক আমার অজান্তেই গড়ে উঠেছে। ওরা আমাকে এত বেশি ভালোবেসে ফেলেছে যে আমার একটা মৌখিক আবদারের আধিপত্য বিস্তৃত হয়ে গেছে ওদের মধ্যে। তাই আসা যাওয়ার ব্যাপারে অবাধ একটা স্বাধীনতা আমি অর্জন করে ফেলেছি। যাই হোক, সহকর্মীদের বলে আমি প্রথমেই চলে এলাম মৌরি গ্রামে আমার নিজের বাসায়। সম্প্রতি আমি নিজের জন্য একটি স্থায়ী আস্তানা তৈরি করেছি এখানে। 4 কাঠা জমির চারিদিকে গাছপালা লাগিয়ে মধ্যিখানে নিজের জন্য একটি মাঝারি ধরনের ঘর তৈরি করেছি। অ্যাটাচ বাথ, সুগৃহ। এখানে আমার ঠান্ডা মাথার কাজগুলো বেশ নির্বিঘ্নেই হয়। ঘরে এসে জামা কাপড় বদলে গুপ্ত স্থানে রাখা অটোমেটিকটাও সঙ্গে নিয়ে সোজা চলে এলাম নিতাদের বাড়ি। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের কাছে ওদের মার্বেল প্যালেসে। দরজায় ডোরবেল টিপতেই নিতা এসে দরজা খুলে দিল। ওর মুখ কেমন যেন থমথমে। আচমকা দেখলে মনে হবে কোনো ভারী অসুখ থেকে উঠেছে। পূর্ণিমার চাঁদে গ্রহণ লাগলে যেমন হয় ঠিক তেমনটি। ওম কোথায়? আমি যেন কিছুই জানি না এমন ভাবে প্রশ্ন করলাম ওকে। নিতা আমার সে কথার উত্তর না দিয়ে ম্লান মুখে আমাকে একটা সোফায় বসতে বলে তাড়াতাড়ি ঘরের ভেতর থেকে একটা অ্যাটাচি বার করে আনলো। তারপর সেটা আমার হাতে দিয়ে বলল, দাদার ফোন পেয়েছেন নিশ্চয়ই? না পেলে এই ভর দুপুরে অসময়ে আসতেন না। হ্যাঁ, পেয়েছি। তাহলে এটা যাকে দেওয়ার দিয়ে দেবেন। আর আর এ কি, তোর মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেল কেন? তোর চোখে জল? কি হলো তোর? নিতা অবরুদ্ধ কান্নাকে চেপে রাখবার বৃথা চেষ্টা করে কাপা কাপা গলায় বলল, পারেন তো দাদাকে সঙ্গে নিয়ে ফিরবেন। তার মানে? নিতা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দাদার খুব বিপদ। বুঝেছি। তোর বাবার খবর কি? বাবা এখনো ফেরেনি গোয়া থেকে। কিন্তু ব্যাপার কি নিতা? আমি তো কিছুই বুঝতে পারছি না। নিতা অপলক চোখে আমার মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর আবার একটা দীর্ঘশ্বাস ফেলে সেই রকম কান্না ধরা গলায় বলল, বেল চেম্বার। নামটা শুনেই আঁতকে উঠলাম আমি। স্ট্রেঞ্জ, কিন্তু তার সঙ্গে ওমের সম্পর্ক কি? আছে আছে, বেল চেম্বার আমাদের দীর্ঘদিনের শত্রু। আমার দাদাকেও কিডন্যাপ করেছে। এই অ্যাটাচিটা হলো দাদার মুক্তিপণ। এর ভেতরে যা আছে তা পেলেই ছেড়ে দেবে ও। তা কি করে সম্ভব?
আজ থেকে 10 বছর আগে যে লোক জেল ভেঙে পালাতে গিয়ে জেল রক্ষীদের গুলিতে মারা গেছে, সে কি করে তোর দাদাকে গুম করবে নিতা? আমার মনে হয় কোথাও তোদের একটা মস্ত ভুল হচ্ছে। নিশ্চয়ই তোরা অন্য কোনো চিটারের হাতে পড়েছিস। মরা চাঁদের মতো ম্লান মুখে একটু হাসল নিতা। তারপর বলল, বেল চেম্বার মারা যায়নি অম্বরদা। ইম্পসিবল। পুলিশ রিপোর্ট বলছে সে মারা গেছে। সবাই তা জানে, আমরাও জানতাম, কিন্তু পুলিশ রিপোর্টে বেল চেম্বার মৃত বলে ঘোষিত হলেও সে মরেনি। ওর মৃত্যু নেই। ও কখনো বাংলাদেশে, কখনো পাকিস্তানে, কখনো নেপালে, কখনো অন্য দেশে গা ঢাকা দিয়ে থাকে, আর মাঝে মধ্যে এখানে এসে আমাদের মতো কিছু লোককে জ্বালাতন করে। বেল চেম্বারের নামে আমার কপালে ঘাম দেখা দিল। রাগে ফুলে উঠল রগের শিরাগুলো। কলকাতার রিপন স্ট্রিটের একটি অ্যাংলো ইন্ডিয়ান পরিবারের এক বিপদগামী যুবক বেল চেম্বার। চুরি, ডাকাতি, স্মাগলিং, খুন কিছুই ওর কাছে কঠিন নয়। এক সময় কলকাতার বাঘা বাঘা পুলিশকেও ঘামিয়ে তুলেছিল সে। একবার মেট্রোর সামনে এক সিন্ধি দম্পতিকে খুন করার অভিযোগে বহু চেষ্টার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিচারে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। এসব বছর 10 আগেকার কথা। সেই সময় কিছু দুষ্কৃতী জেল ভেঙে পালাতে গেলে জেল রক্ষীরা গুলি চালায়। বেল চেম্বার তখনই জেল রক্ষীদের গুলিতে মারা গেছে বলে জানত সবাই। কিন্তু এতদিন পরে হঠাৎ তার এই আবির্ভাব অপরাধ জগতে এক অশনি সংকেত ছাড়া কিছু নয়। যাই হোক, কথা না বাড়িয়ে নিতার কাছ থেকে অ্যাটাচিটা নিয়ে জিজ্ঞেস করলাম, এতে কি আছে রে? নিতা চুপ করে রইল। বল আমাকে। দাদার মুক্তিপণ। সে তো জানি, কিন্তু এর ভেতরে কি আছে বলবি না? আমার কাছে কিছু লুকোস না নিতা, তোদের ভালোর জন্যই বলছি। নিতা তবুও নীরব। ভয় বিব্রত বোধ করতে থাকে। কি যেন বলি বলি করে, কিন্তু বলতে পারে না। আমি ওকে অভয় দিয়ে বললাম, কোনো ভয় নেই তোর। এই গোপনীয়তা আমি রক্ষা করব। তোর এই দাদার উপর সেটুকু ভরসা অন্তত রাখতে পারিস। জলমগ্ন ব্যক্তি যেভাবে অন্যের সাহায্য চায়, নিতা ঠিক সেইভাবেই বলল, অম্বরদা, আমার দাদাকে বাঁচান। আমি সান্ত্বনার সুরে বললাম, বোকা মেয়ে, বাঁচাবো বলেই তো এসেছি আমি। না হলে কে আসতো এই ভর দুপুরে? আপনি পুলিশে খবর দেবেন না তো? না, পুলিশের সঙ্গে আমার কাজকর্ম হয় ঠিকই, তবে সব ব্যাপারে আগেভাগে আমি পুলিশকে জানাই না। তাতে অনেক সময় পাকা গুটিও কেচে যায়। এই অ্যাটাচিতে আমার মায়ের অনেক দামি দামি গয়না আছে, আর আছে 10,000 টাকা। এইটা তাহলে আমাকে নিয়ে যেতে হবে, এই তো? ঠিক তাই। তোর দাদাকে বেল চেম্বার কোথায় কিভাবে ধরলো কিছু অনুমান করতে পারিস? পারি। দাদা একটা দরকারি কাজে বরাকর গিয়েছিল, মনে হয় সেখানেই ওর খপ্পরে পড়ে যায়। বেল কি ওই অঞ্চলে ঘাঁটি কেড়েছে? তা ঠিক জানি না, তবে ওই অঞ্চলে এবং রাজারাপ্পার আশেপাশেই মাঝে মধ্যে দেখা যায় ওকে। আমি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে এক মনে ব্যাপারটা বোঝবার চেষ্টা করলাম। নিতা বলল, আপনার ট্রেনের সময় হয়ে আসছে অম্বরদা, আপনি কোলফিল্ডে যাবেন তো? না, আর একটু দেরি করে কালকায় যাব। কিন্তু নিতা, আমার যে আরো কিছু জিজ্ঞাস্য আছে। নিতা ঘামছে। ঘামবে নাই বা কেন? কতই বা বয়স ওর? 13 কি 14? এখনো ফ্রক চুড়িদার পরে। ভয় ফ্যাকাশে মুখে আঠা জড়ানো গলায় বলল, বলুন কি জানতে চান? তোর বাবা তো দীর্ঘদিন কলকাতার বাইরে আছেন। এই সময়
ওমের এমন কি কাজ পড়লো বরাকর যাওয়ার, বিশেষ করে তোকে এই বাড়িতে একলা রেখে? ওমের মুক্তিপণ চেয়ে বেলচেম্বারি যে এইসব দাবি করছে তারই বা প্রমাণ কি? আর কি জানতে চান বলুন? অত টাকা ওম চাওয়া মাত্র তুই বা পেলি কোথায়? নিতা এবার ধপ করে সোফার উপর বসে পড়ল। তারপর বলল, বলবো সব কথা খুলে বলবো আপনাকে, আর না বলে উপায় নেই। আপনাকে না জানালে ওদের এই জাল কেটে আমরা কিছুতেই বেরোতে পারবো না। আমি সস্নেহে নিতাকে বললাম, দেখ নিতা, আমার বোন নেই, তুই আমার বোনের মতো। শুধু বোনের মতো কেন, একমাত্র বোন। তোদের পরিবারের সঙ্গে আমার দীর্ঘ দিনের যোগাযোগ, কাজেই তোদের কোনো বিপদ হলে আমি জীবন দিয়ে লড়ব। পেশাদার না হলেও গোয়েন্দাগিরিতে আমার যথেষ্ট সুনাম আছে। থানা পুলিশও সেই সূত্রে হাতের মুঠোয়। এখনো চেষ্টা করলে হয়তো কিছু করা যাবে। খুলে বলতো ব্যাপারটা কি? দেওয়ালে একটা টিকটিকি তখন একটা আরশোলাকে ধরবার জন্য এগোচ্ছে। নিতা বলল, অম্বরদা, আপনি তো জানেন আমার বাবা একটি পেট্রোল পাম্পের মালিক, এবং বাবা বছরের প্রায় বেশিরভাগ সময়ই এখানে ওখানে ঘোরেন। আসলে বাবার এই ব্যবসাটা ছাড়াও অন্য একটা ব্যবসা আছে। কি সেই ব্যবসা? একটু চুপ করে থেকে নিতা বলল, আমার বাবা একজন জুয়েল থিফ, পাকা স্মাগলার। কেউ তা জানে না। হীরের চোরাচালানে আমার বাবার। বলেই আমার দিকে আরো এগিয়ে আসতে গেল যেই অমনি অস্ফুট একটা আর্তনাদ করে সোফার উপর গড়িয়ে পড়ল নিতা। চোখের পলকে দালানের জানলার দিক থেকে একটা বুলেট এসে মাথাটাকে চুরমার করে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম ওধারে। গিয়ে দেখলাম ভেতরের দরজায় শিকল দেওয়া। অতএব পাশের ঘরে ঢুকে অপর একটা দরজা খুলে যখন ওধারে পৌঁছালাম, পাখি তখন ফুরুত। শুধু কয়েকটি ভারী বুটের ছাপ, একটি মরা বলতা, একটি রুমাল আর একটি ডট পেন ছাড়া কিছুই নেই সেখানে। জুতোর ছাপ পুলিশে নেবে, কিন্তু এই রুমাল আর ডট পেনটা? হ্যাঁ, এই দুটোই খুব বেশি কাজে লাগবে আমার। সম্ভবত উত্তেজনায় ঘাম মুছতেই রুমালটা বের করেছিল আততায়ী, আর রুমাল বার করতে গিয়েই অসতর্কতায় পড়ে যায় পেনটা। আমি নিতার কাছে এলাম। ওর দেহটা তখন একেবারেই নিথর হয়ে গেছে। ওর এই শোচনীয় মৃত্যুতে চোখে জল এলো আমার। ও যে আমার বোন, আমার এই নিঃসঙ্গ জীবনে একটি মাত্র বোন পেয়েছিলাম, তাকেও হারালাম। এ দুঃখ কি কম? আর কোনো ভাইফোঁটায় ওর ওই শুভ্র সুন্দর মুখে নির্মল জ্যোৎস্নার হাসি দেখতে পাবো না। ওর হাতের ওই চম্পাকলির মতো আঙ্গুলের ফোঁটা আমার কপালে আর কখনো চাঁদ আঁকবে না। আমার বুকটাকে খালি করে চলে গেল। ওর সারা মুখ রক্তে ভেসে যাচ্ছে। আমি ওর মুখের দিকে তাকিয়ে কতকটা যেন নিজের মনেই বললাম, এই হত্যার প্রতিশোধ আমি নেবই নিতা। যদি এই হত্যাকারীকে আমি ধরতে না পারি, তাহলে জেনে রাখিস এই আমার শেষ গোয়েন্দাগিরি। নিতাদের বাড়িতে টেলিফোন ছিল। আমি রিসিভার তুলে ডায়াল ঘুরিয়ে ফোন করলাম। হ্যালো, পুলিশ স্টেশন, অম্বর চ্যাটার্জি স্পিকিং। ওয়ান আপ দিল্লি কালকায় ফার্স্ট ক্লাসের এমজিএস কোচে রান করছি। রাতের অন্ধকার ভেদ করে ট্রেনটা যেন উল্কার বেগে ছুটছে। ছোটার গতিতে অসম্ভব দুলছে ট্রেন। এক এক সময় মনে হচ্ছে ট্রেনটা দুলুনির চোটে এখনই বুঝি ছিটকে পড়বে লাইন থেকে। আমার হাতে নিতার দেওয়া অ্যাটাচিটা আছে। ওটা বেশ শক্ত করেই ধরে রেখেছি আমি, কেননা আমার এই যাত্রার কারণে এইটাই সবচেয়ে মূল্যবান।
ট্রেনের দুলুনিতে দুলে দুলে বারবার নিতার কথাই মনে পড়ছিল আমার। কি সুন্দর ফুলের মতো মুখ, অমন পবিত্র নিষ্পাপ ঢলঢল কচি মুখ খুব কমই দেখেছি আমি। ওর ভদ্র সভ্য মার্জিত ব্যবহার আমাকে দারুণ মুগ্ধ করেছিল, কিন্তু নিঠুর নিয়তি অকালেই ঝরিয়ে দিল তাকে। একটু আগেও জানতে পারিনি বিধাতা পুরুষ অমন নির্মম পরিহাস করবেন বলে। মৃত্যুরূপী মহাকাল যে অতি সন্তর্পণে এসে এক লহমায় ছিনিয়ে নেবে ওকে, তা কখনো স্বপ্নেও ভাবিনি। নিতার সেই অস্ফুট আর্তনাদ, ওর সেই লুটিয়ে পড়া রক্তে ভাসা মুখ বারবার মনে পড়ল আমার। একটা প্রতিশোধের স্পৃহা আমার মনের মধ্যে এমন ভাবে তোলপাড় করতে লাগলো যে উত্তেজনায় ছটফট করতে লাগলাম আমি। ট্রেন ছুটছে, স্টেশনের পর স্টেশন পার হয়ে যাচ্ছে। মনকে শক্ত করে ধৈর্য ধরে তবুও বসে রইলাম, কেননা এখনই আমার ভেঙে পড়লে চলবে না। ওমকে বেলের খপ্পর থেকে উদ্ধার করতেই হবে। তারপর টুটি ধরে টেনে আনবো নিতার হত্যাকারীকে। ট্রেনে উঠবার আগে একবার ভেবেছিলাম ওমের ব্যাপারটা পুলিশকে জানিয়ে আসি, কিন্তু ভেবেও তা করলাম না, কারণ রঙ্গমঞ্চ স্টেটের বাইরে। ওখানকার পুলিশকে জানালেও বিশেষ কোনো সুবিধা হতো না। তাছাড়া এই ব্যাপার নিয়ে পুলিশ হয়তো কাজ দেখাবার জন্য চারিদিক তোলপাড় করে অযথা এমন কাণ্ড বাঁধিয়ে বসত যা ওমের মুক্তির ব্যাপারে খুবই ক্ষতিকর হতো। তাই কোনো রকম ঝুঁকি না নিয়েই শুধুমাত্র সাহসে ভর করে এগিয়ে চললাম এই কাজে। মধ্যরাতে ধানবাদে নেমে গোলাপ মোড়ে যাওয়ার কোনো ব্যবস্থাই করতে পারলাম না। গোলা যে কোথায় কত দূরে তা জানা ছিল না। অনুসন্ধানে জানলাম গোলা এখান থেকে 90 কিলোমিটারেরও বেশি পথ। এই রাতে ওই পথে যাবার কোনো পরিবহনই নেই। হতাশ হয়ে স্টেশনের ওয়েটিং রুমে যখন ফিরে আসতে যাচ্ছি, তখন হঠাৎ একটি ট্রাকের সন্ধান মিলল। সেটা যাচ্ছিল রামগড়ের দিকে। হাজারিবাগ জেলার একটি প্রসিদ্ধ স্থান রামগড়। কয়লা খনি অঞ্চলের জন্য গোলা বিখ্যাত। যাই হোক, ড্রাইভারকে কিছু টাকা রসগোল্লা খানে কেলিয়ে দিতেই ড্রাইভার আমাকে তার পাশে বসিয়ে নিতে রাজি হলো। আমি উঠে বসতেই ট্রাক ছাড়ল। ঝড়ের গতিতে রাতের অন্ধকারে ছুটে চলল ট্রাক। এই অঞ্চলে চারিদিকে বন, পাহাড় আর পথের ধারে অগণিত কয়লা খনি। বিহারের এই অঞ্চলের তাই এত নামডাক। চারিদিকে আগুন আর কালো কয়লার ধোঁয়া। কাঁচা কয়লা পুড়ছে কত। এক জায়গায় দেখলাম আলোয় আলো চারিদিক। ড্রাইভার বলল, বাস তো ইন দ্য ভেঞ্চার। তার মানে? বোখারো ইস্পাত কারখানা। দেখছেন না কি দারুণ শিল্পযোগ্য চারিদিকে, যেন অলকাপুরী। ট্রাক বোখারোর সীমানা ছাড়িয়ে আরো অনেক দূর গিয়ে এক জায়গায় থামল। আমি জিজ্ঞেস করলাম, কি হলো, থামলে যে? গোলাপ মোড়ে নামবেন যে আপনি, এই তো এসে গেছেন। জায়গাটা ঘন অন্ধকারে ঢাকা। ড্রাইভার বলল, এত রাতে কোথায় যাবেন? কোথাও না, এইখানেই আমার দরকার। বেশ, নামুন তবে। এই দেখুন, ডান দিকের পথটা চলে গেছে রাজারাপ্পায়, আর বাঁ দিকের পথ রামগড় হয়ে রাঁচিতে। এখন আপনার যেখানে মন চায় যান। আমি ড্রাইভারকে ধন্যবাদ জানিয়ে সেই ঘন অন্ধকারে অ্যাটাচি হাতে দাঁড়িয়ে রইলাম সাহসে ভর করে। জায়গাটা ঠিক কিরকম তা বুঝতে পারলাম না, তবে চারিদিকে বেশ বড় বড় গাছপালা আছে বুঝতে পারলাম। স্থান নির্জন হলেও মাঝে মধ্যে 2-4 মিনিট অন্তরই প্রায় দ্রুতগতি ট্রাকের আনাগোনাও আছে।
তাড়াতাড়িতে টর্চটা আনতে ভুলে গেছি, তাই কোন দিকে যে কি আছে কিছুই ঠাহর করতে পারলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা ভটভট শব্দ কানে এলো আমার। শব্দটা আমার সমস্ত ইন্দ্রিয়কে সজাগ করে তুলল যেন। গাটা শিরশির করতে থাকলো। একটু সন্ধানী দৃষ্টি, তারপর একটা মোটর বাইকের হেডলাইটের আলো রোডের ওপর দেখতে পেলাম। সেই ভটভট ভটভট মোটর বাইকটা ঠিক আমার সামনেই এসে থামল। বাইকের আরোহী একজন বলিষ্ঠ চেহারার কালো পোশাক পরা লোক। কোন রকমেই তার মুখ দেখে বোঝবার উপায় ছিল না যে সে কে। আগন্তুক আমাকে বলল, Are you representative of Mr. Markin? Yes, Mr. Belchamber. Nonsense. Belchamber has been dead 10 years ago. As am John Hendrick, leader of my party. আমার হাতটা তখন ধীরে ধীরে পকেটের ভেতর ঢুকছিল। আগন্তুক বলল, Don't touch anything in your pocket, gentleman. আপনার পকেটে যে জিনিস রাখিয়াছেন ও জিনিস আমার পকেটেও আছে। তাছাড়া এই অন্ধকারে আমার আরো দুজন লোক পিস্তল রেডি করিয়া তাকাইয়া আছে আপনার দিকে। If you disturb me, ও লোক গুলি করিয়ে দিবে। Please give me the attache and go back soon. আমি অ্যাটাচিটা এগিয়ে দিতে দিতে প্রশ্ন করলাম, But where is my friend? উত্তর এলো, I don't know. আগন্তুক হাত বাড়িয়ে আমার হাত থেকে অ্যাটাচিটা নিয়ে বাইকে স্টার্ট দিল। আমিও অমনি হিতাহিত ভুলে পেছন দিক থেকে বাঘের মতো ঝাঁপিয়ে পড়লাম তার ঘাড়ে। সেই মুহূর্তে আমি ভুলে গেলাম আমার পেছন দিকে পিস্তল উঁচিয়ে থাকা আরো দুজন লোকের কথা। তবে এটুকু বুঝলাম, এই অবস্থায় গুলি চালাতে কিছুতেই সাহস করবে না ওরা। শুরু হলো প্রচন্ড ধস্তাধস্তি। কি অমানসিক শক্তি ওর গায়ে! আমাকে এক ঝটকায় ফেলে দিয়ে বাইক নিয়ে পালালো সে। আমি পথের উপর মুখ থুবড়ে পড়ে গেলাম। তবুও হাল না ছেড়ে শুয়ে দুহাতে অটোমেটিকটা শক্ত করে ধরে পলাতকের উদ্দেশ্যে গুলি ছোটাতে লাগলাম। প্রথম দুটো ফসকে গেলেও তৃতীয়টা ফসকালো না। দূর থেকে আহ করে একটা আর্তনাদ আমি শুনতে পেলাম। এমন সময় আমার মাথার উপর দিয়ে সশব্দে একটা বুলেট ছুটে গেল। এতক্ষণ আমি ভুলেই গিয়েছিলাম ওই দুজন লোকের কথা, যারা নাকি আড়াল থেকে আমাকে লক্ষ্য করছে। আমি চোখের পলকে শোল মাছের মতো পিছলে অন্ধকার খাদে নেমে গেলাম। তারপর পিছু হটে নিজেকে নিরাপদ করলাম একটা গাছের আড়ালে গিয়ে। তবে নামার আগে আহ করে মিথ্যে একটা আর্তনাদ করে যেতেও ভুললাম না, যাতে ওরা মনে করতে পারে ওদের গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়নি। এমন সময় ঝড়ের বেগে রাস্তার উপর দিয়ে একটা ট্রাক অন্ধকার বিদীর্ণ করে হারিয়ে গেল। তারপরই দেখলাম দুজন লোক রাস্তায় নেমে এসে টর্চের আলোয় কি যেন খুঁজছে। বুঝলাম আমাকেই খুঁজছে ওরা। আমার আর্তনাদ ওদের কানে গেছে, তাই তারা আমার হত বা আহত শরীরটাকে একবার দেখতে চায়। এমন সময় অপর দিক থেকে আসা আরো একটি দ্রুতগামী ট্রাকের হেডলাইট ওদের গায়ের উপর পড়তেই সুবিধে হলো আমার। আমি সেই গাছের আড়াল থেকে অব্যর্থ লক্ষ্যভেদে ওদের জন্য দুটি গুলি খরচ করলাম। দুটি গুলি ওদের অসতর্কতার জন্য ঠিক বুকের মাঝখানে গিয়ে লাগলো ওদের। দুজনেই লুটিয়ে পড়ল পথের উপর। এদিকে ঝড়ের বেগে ছুটে আসা ট্রাকও গতিক সুবিধের নয় বুঝে গতিবেগ একটুও না কমিয়ে ডেড বডির উপর দিয়ে চালিয়ে দিল।
এক বিভৎস দৃশ্য। অমন দৃশ্য আমি জীবনে দেখিনি। দেখে গা শিউরে উঠল আমার। নরকেও এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় না বুঝি। রাস্তার বেওয়ারিশ কুকুরগুলো চাপা পড়লে যেমন পিচের উপর থেতলে যায়, ঠিক সেইভাবেই ওদের মুখ দুটো থেতো হয়ে পিচে কামড়ে একাকার হয়ে গেছে। আমি কোনো রকমে ওদের দেহ দুটো টেনে রাস্তার পাশে খাদে নামালাম। তারপর ওদের দুজনের দুটো রিভলভার আর টর্চ সঙ্গে নিয়ে এগিয়ে গেলাম আমার শিকারের দিকে। নিশ্চয়ই পথের ধারে কোথাও বাইক নিয়ে মুখ থুবড়ে পড়ে আছে সে। আমি টর্চ না জ্বেলে অন্ধকারে গাছপালার ছায়ার আড়ালে এগোতে লাগলাম। এখানে পথের দুপাশে বন জঙ্গল, পাহাড় বা ফাঁকা মাঠ কি যে আছে তা ঠিক বুঝতে পারছি না। চারিদিকেই অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকারে অভিযান করতে গিয়ে বারবার বেচারি নিতার কথা মনে পড়তে লাগলো আমার। বেলের দুজন লোক নিহত হলেও আসল লোককে তো ধরতে পারলাম না। আর ওম, যাকে উদ্ধার করতে এখানে আসা, সেই বা কোথায়? পাছে ওমের কোনো ক্ষতি হয় সেই ভয়ে আমি পুলিশকে পর্যন্ত কিছু না জানিয়ে এখানে এসেছিলাম। কিন্তু যে ভয় করলাম তাই হলো। অর্থাৎ আমি অনেক বুদ্ধি ধরেও বেল চেম্বারের বুদ্ধির প্যাচে চমৎকারভাবে প্রতারিত হলাম। মন মেজাজ দারুণ খিচড়ে গেল। রাগে, দুঃখে, ক্ষোভে নিজের মাথার চুল নিজেরই ছিঁড়ে ফেলতে ইচ্ছে করল। কেন যে এমন বোকামি করলাম? অথচ এছাড়া উপায় বা কি ছিল? আমি বেশ কিছুক্ষণ হেঁটে আসার পরও সেই মোটর বাইক কিংবা আহত কাউকেই দেখতে পেলাম না। তবে এখানে এক জায়গায় বড় বড় কয়েকটি পাথরের আড়াল রয়েছে দেখলাম, যেখানে স্বচ্ছন্দে আত্মগোপন করা যায়। আমি এইরকম একটি পাথরের আড়াল বেছে নিয়ে টর্চের আলোয় চারিদিক দেখতে লাগলাম। না, কোথাও কিছু নেই। তবু প্রত্যাশিত আক্রমণের জন্য তৈরি হয়ে এক হাতে অটোমেটিকটা শক্ত করেই ধরে রইলাম। বলা যায় না, আমার গুলিতে বেল যদি সত্যি না মরে থাকে তাহলে আহত সিংহ সে। আমার জন্য সে অপেক্ষা করবেই এবং অলক্ষ্য হতে আমাকে লক্ষ্য করে গুলি চালাতে একটুও দ্বিধাবোধ করবে না সে। যা ভাবলাম তা অবশ্য ঘটল না যদিও। তবুও নিঃশব্দ পদসঞ্চরে আমি সেই বড় বড় পাথরের আড়ালে গা ঢাকা দিয়ে টর্চের আলোয় চারিদিক লক্ষ্য করতে করতে এগোতে লাগলাম। হঠাৎ টর্চের আলোয় এক জায়গায় কিছু রক্তের দাগ আমার চোখে পড়ল। সেই দাগ লক্ষ্য করে একটু এগোতেই দেখলাম আমার আনা সেই অ্যাটাচিটা একপাশে পড়ে আছে, আর তার পাশেই গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে ওম প্রকাশ। রক্তে ওর সারা শরীর ভেসে যাচ্ছে। আমি ছুটে গিয়ে ওর মুখের উপর ঝুঁকে পড়ে ডাকলাম, ওম। কোনো সাড়া পেলাম না। গায়ে হাত দিয়ে দেখলাম গা একেবারে বরফের মতো ঠান্ডা না হলেও প্রাণহীন নিস্পন্দ নিথর দেহ। আমার সব যেন কিরকম গোলমাল হয়ে গেল। অ্যাটাচিটা চাবি সমেত পড়েছিল। তাড়াতাড়ি সেটা খুলে যা দেখলাম তা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারলাম না। দেখলাম হীরের নেকলেস সহ বেশ কিছু সোনার গহনা ও কয়েক বান্ডিল টাকা রয়েছে তাতে, যা আমি ওমের মুক্তিপণ হিসেবে অতদূর থেকে বয়ে এনেছিলাম। এখন রহস্য এই, ওমের হত্যাকারী কে? মোটর বাইকে চেপে আমার কাছ থেকে অ্যাটাচিটা আনতে কি ওমই গিয়েছিল ছদ্মবেশে? ওম কি তাহলে আমারই গুলিতে মৃত্যুবরণ করেছে, নাকি স্বয়ং বেল চেম্বারি ওমের হত্যাকারী? তা যদি হয়, ওমের হাত থেকে ওই অ্যাটাচিটা নিয়ে যেতেই বা সে ভুলল কেন? আমার প্রথম চিন্তাটা অবাস্তব, কেননা ওম ছদ্মবেশে আমার কাছে কিসের স্বার্থে আসবে এবং কেনই বা আসবে?
আমি গুলি করেছিলাম পেছন দিক থেকে, কিন্তু ওমের আঘাত বুকে। তাছাড়া আমার গুলিতে ওমের মৃত্যু হলে বাইকটাও কাছাকাছি পড়ে থাকত। এখন ভাবা যেতে পারে ওম কোনো রকমে বেলের খপ্পর থেকে নিজেকে উদ্ধার করে এখানে এসে লুকিয়ে থাকে এবং আমার গুলিতে আহত বেল এই পথে আসার সময় ওম তাকে আক্রমণ করে অ্যাটাচিটা ছিনিয়ে নেয়। এই সময় বেলের গুলিতে ওম নিহত হয়, কিন্তু ওমের আঘাতে বেল এমনই আহত হয় যে এখান থেকে পালাবার সময় এই অ্যাটাচিটা নিয়ে যাবার মতো মনোবলও সে হারিয়ে ফেলে। অথবা এর ভেতরে যা কিছু আছে তার সবই নকল। আবার এও হতে পারে হয়তো অদূরেই কোথাও বেলের মৃতদেহ পথের ধারে পড়ে আছে। যাই হোক, আমি নিজেকে বিপন্ন করবার জন্য আর এই অচেনা জায়গায় অযথা অনুসন্ধান করতে না গিয়ে নিকটবর্তী থানায় আমার পরিচয়পত্র দেখিয়ে একটি সংক্ষিপ্ত রিপোর্ট পেশ করলাম। তারপর অ্যাটাচিটাও জমা দিয়ে ভোরবেলায় রাঁচি হয়ে ফিরে এলাম কলকাতায়। বাড়ি ফিরেই আমি পুলিশের সাহায্য নিয়ে সর্বপ্রথম নিতাদের মার্বেল প্যালেসে গেলাম। রাতারাতি একটি পরিবার যে কিভাবে নিশ্চিহ্ন হয়ে যায় এই প্রথম প্রত্যক্ষ করলাম আমি। এই সাদা বাড়ি যে একদিন কালো অন্ধকারে ঢেকে যাবে তাকে জানত। নিতাদের বাড়ি এখন পুলিশের হেফাজতে। পুলিশ তালা খুললে বাড়িতে প্রবেশ করলাম। এরপর অনুসন্ধিৎসু চোখে তন্ন তন্ন করে চারিদিক খুঁজতেই এক সময় পেয়ে গেলাম আমার ঈপ্সিত বস্তুটি, অর্থাৎ নিতার ডায়েরিটা, যেটা এই বছরই আমি আমার প্রীতির নিদর্শন স্বরূপ উপহার দিয়েছিলাম নিতাকে। সোফায় বসে ডায়েরির পাতাগুলো উল্টাতে উল্টাতে এক সময় এসে থেমে গেলাম। প্রবল উত্তেজনায় কপালে ঘাম দেখা দিল আমার। নিতা লিখেছে, বাবা তো চিরকালই ওই রকম, অত ভালো মানুষ, তবু কেন ওইসব করে বেড়ান তা জানি না। আমাদের কি টাকার অভাব? এতদিন জানতাম বেল চেম্বার মরে ভূত হয়ে গেছে, কিন্তু এখন শুনছি সে জীবিত। তাহলে উপায়? ওর মৃত্যু সংবাদ কি তাহলে ভুল প্রচারিত হয়েছিল? দাদার মুখে শুনলাম বেল নাকি আমাদেরই এক প্রতিবেশী রাষ্ট্রে গা ঢাকা দিয়েছিল। এখন জন হেনরিক নাম নিয়ে আবার ফিরে এসেছে। রাজারাপ্পার জঙ্গলে ঘাঁটি গেড়েছে সে। এরপর আবার কয়েকটি পাতা উল্টে এক জায়গায় দৃষ্টি নিবদ্ধ করলাম। বেল আমাদের চিরশত্রু। শয়তানটাকে আমি একদম সহ্য করতে পারি না। আমি যখন খুব ছোট ছিলাম তখন একবার ও আমাকে দুদিন লুকিয়ে রেখেছিল। ওহ, সে কি কষ্ট! তারপর প্রচুর অর্থ এবং বাবার স্মাগলিং বিজনেসের পার্টনারশিপের বিনিময়ে আমাকে মুক্তি দেয়। বেলের মৃত্যু সংবাদ প্রচারিত হওয়ার পর ভেবেছিলাম বাবা হয়তো একটু শোধরাবেন, কিন্তু না। দিনের পর দিন বাবা আরো বেশি অর্থলোলুপ এবং আরো অসামাজিক কাজে লিপ্ত হতে লাগলেন। অথচ দাদা কত ভালো। কিন্তু ইদানিং দাদাকেও আমার সন্দেহ হচ্ছে। দাদা কেন যে জেনে শুনে বেলের এলাকায় যায়? তবে কি? অপর একটি পাতায় লেখা আছে, ইদানিং অম্বরদার এই বাড়িতে আসা যাওয়াটা বাবা খুব একটা ভালোর চোখে দেখছেন না। যেদিন থেকে অম্বরদা গোয়েন্দাগিরি শুরু করেছেন সেদিন থেকেই বাবা অম্বরদাকে এড়াতে চাইছেন। অম্বরদার সঙ্গে বেশি কথা বললে বাবা আমাকেও বকেন। বাবার ধারণা আমি হয়তো কথায় কথায় আমাদের গুপ্ত কথা অম্বরদাকে বলে ফেলব, অথবা অম্বরদা কথার প্যাচে আমার পেট থেকে কথা বের করে নেবেন। এত সোজা? উনি যতই কেন আপনজন হন না, তবুও আমি কি এমন কাজ কখনো করতে পারি যার সুযোগ নিয়ে অম্বরদা বাবার হাতে হাতকড়া পরাবেন? ডায়েরির পাতায় আরেক জায়গায় লেখা আছে, দাদা আজ নিজের থেকেই বলল, আমি ভেতরে ভেতরে চেষ্টা করছি
বেলের দলে ফেরবার, কেননা ওকে সরাতে না পারলে বাবাকে কন্ট্রোল করা যাবে না। বেল চেম্বার জেলরক্ষীদের গুলিতে মরেনি, বাবা এ কথা জানতেন, কিন্তু আমাদের কাছে প্রকাশ করেননি কখনো। যাই হোক, বেলকে আমি নিজের হাতে খুন না করা পর্যন্ত শান্তি পাচ্ছি না। ডায়েরির যে অংশটার উপর এবার আমার নজর পড়ল তা আরো গুরুত্বপূর্ণ। নিতা লিখেছে, ইদানিং দাদা খুব বিমর্ষ, প্রায়ই বলে, আমরা একটা চক্রান্তের জালে জড়িয়ে পড়ছি নিতা। ভাবছি একবার অম্বরকে সব কথা খুলে বলি। আমাদের এই দারুণ বিপদে একমাত্র ওই হয়তো সাহায্য করতে পারে, কিন্তু বাবার মুখ চেয়ে পারছি না। কেননা এই পাপচক্রে বাবা এমন ভাবে জড়িয়ে পড়েছেন যে বাবাকে বাঁচানোর কোনো রাস্তাই আর নেই। অথচ বাবার কিছু হওয়া মানে আমাদের এই প্রতিপত্তি সবকিছুর ধ্বংস হয়ে যাওয়া। এক এক সময় ভয় হয় বেল বাবাকেই না খুন করে, তবে ও যে আমাদের ব্ল্যাকমেল করবার চেষ্টা করছে তা বেশ বুঝতে পারছি। তাই একটা অ্যাটাচিতে কয়েকটি নকল গয়না ও কিছু জাল নোট রেখে দিলাম। বেল হয়তো কোনো না কোনো সময় হয় তোকে নয়তো আমাকে গুম করে কিছু মুক্তিপণ চেয়ে বসবে। আমি মনে প্রাণে চাইছি ওই ভুলইও করুক। যদি তোকে সরায় তাহলে ওর মোকাবিলা আমিই করব, আর যদি আমাকে সরায় তাহলে সোজা অম্বরের হাতে এই অ্যাটাচিটা তুলে দিয়ে সব কথা খুলে বলবি ওকে। ও নিশ্চয়ই তার পরের কাজটা খুব সুসংহত ভাবেই করবে এবং আসন্ন বিপদের হাত থেকে রক্ষা করবে আমাদের। এরপর ডায়েরিতে অনেক কিছুই লেখা ছিল, সেগুলো অপ্রাসঙ্গিক, আমার কোনো কাজে লাগবে না। শুধু এইটুকুই বুঝতে পারলাম, ওম প্রকাশ দুঃসাহসিকতার জন্যই বেল চেম্বারের ফাঁদে পা দিয়ে ওর খপ্পরে পড়ে। তারপর ওদেরই সাহায্য নিয়ে পূর্ব পরিকল্পনা মতো নিতাকে এবং আমাকে ফোন করে। আমি মুক্তিপণ নিয়ে যাই। সম্ভবত এই মুক্তিপণ নিতে আসবার সময় সংঘর্ষ বাধে এবং তখনই বেল হত্যা করে ওমকে। না হলে ওমকে আমার হাতে তুলে দিয়েই বেল তার মুক্তিপণ আদায় করত। পরে আমার কাছ থেকে মুক্তিপণ নিয়ে ফেরবার সময় আমার আক্রমণের আঘাতে সে বুঝতে পারে আমরা ওর মোকাবিলার জন্য তৈরি। অতএব অ্যাটাচির মধ্যে যা কিছু আছে তা আসল নাও হতে পারে। এবার সে ওই পাথরের আড়ালে এসে ভেতরের জিনিসগুলো পরীক্ষা করে দেখে এবং ভুয়া মাল বুঝতে পেরেই ফেলে দিয়ে চলে যায়। এই সবই আমার অনুমান, কেননা এছাড়া অপর কোন সিদ্ধান্তেই বা আসতে পারি আমি। এ তো গেল এক দিক, কিন্তু বেলের কি হবে? জেল পলাতক এই নৃশংস কয়েদি একবার পালিয়ে বাঁচলেও বারবার কি সে অপরাধ করে পার পাবে? না, তা হয় না, হতে পারে না। এবং আমার মনে হয় এবার সে বেশি দূর পালাতেও পারবে না। তার কারণ আমার গুলির জবাবে যে করুণ আর্তনাদ তার শুনেছি তা অভিনয় নয়। প্রাণে না মরলেও বেশ ভালো রকমই জখম হয়েছে সে। অতএব গুলিবিদ্ধ অবস্থায় ডাক্তার বা হাসপাতালের শরণ তাকে নিতেই হবে। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, নিতার হত্যাকারী তাহলে কে? নিতার মৃত্যুর সঙ্গে বেলের কি সত্যিই কোনো সম্পর্ক আছে? আমার তো মনে হয় না। তবে কে তাহলে নিতার হত্যাকারী? পুলিশ জোর তদন্ত চালাচ্ছে হত্যাকারীকে ধরবার জন্য। আমিও দৃঢ় প্রতিজ্ঞ, যেভাবেই হোক নিতার হত্যাকারীকে আমি খুঁজে বার করবই। এই ঘটনার প্রায় 1 মাস পরের কথা। পুলিশের ফোন পেয়ে সোজা চলে এলাম মার্বেল প্যালেসে। কুন্দন প্রকাশ মাফিন ফিরে এসেছেন। সেই বুদ্ধিদীপ্ত, কর্মঠ, বলিষ্ঠ মানুষটির আজ একই দশা। দেখে চেনবারও উপায় নেই। হতাশ হয়ে
সোফায় গা এলিয়ে পড়ে আছেন। স্ত্রী গত হয়েছেন বহুদিন, দুটি মাত্র সন্তান। দুর্ভাগ্য তাদের দুজনকেই ছিনিয়ে নিয়েছে অকালে। নিয়তির পরিহাসে আজ তিনি সর্বহারা। আমি আগের মতোই কাছে এসে বললাম, কাকাবাবু, সব শুনেছেন তো? এত দেরি করে এলেন কেন আপনি? একটা অবরুদ্ধ কান্না যেন বুক ফেটে বেরিয়ে এলো কুন্দন প্রকাশের। ওই রকম একজন মানুষ যে কাঁদতে পারেন না দেখলে বিশ্বাস হয় না। বললেন, কি থেকে কি হয়ে গেল আমার। ওমকে হারালাম, নিতাকে হারালাম, কিন্তু এভাবে যে হারাবো তা আমি ভাবতেও পারিনি। শয়তান বেল আমার সর্বনাশ করে চলে গেল। বলেই একটু থেমে হাহাকারের দীর্ঘশ্বাস ত্যাগ করলেন কুন্দন প্রকাশ। আমার চোখের দিকে চোখ রেখে বললেন, পারবে, পারবে তুমি ওই শয়তানটাকে ধরতে? শুধু তুমি নও, যে পারবে আমার ছেলে মেয়েদের হত্যাকারীকে ধরে দিতে, তাকেই আমি আমার যথা সর্বস্ব দিয়ে দেব। আমি আমার সঙ্গে আসা পুলিশের লোকেদের বললাম, আপনারা যান, মিস্টার মার্কিনের সঙ্গে আমার একটু ব্যক্তিগত কথাবার্তা হবে। ওরা চলে গেলে কুন্দন প্রকাশকে বললাম, যদি আমি ধরে দিই সেই হত্যাকারীকে, তাহলে? তাহলে তোমাকেই দেব। তাছাড়া তুমি তো আমার ছেলের বন্ধু, নিতার দাদা। এখন তুমি ছাড়া আমার কে আছে বলো? হত্যাকারী ধরা পড়লেই আমি সব তোমার নামে লিখে দিয়ে এখান থেকে চলে যাব। সে কি? হ্যাঁ, এই বাড়িতে আর আমার মন টিকছে না। ওদের হারিয়ে আর আমি কিছুতেই থাকতে পারছি না এ বাড়িতে। এখানকার সর্বত্রই যে ওদের স্মৃতিতে মাখা। আমি ম্লান হেসে বললাম, তা অবশ্য ঠিক, এখানে আর থাকা যায় না। এখানে থাকলে আমি পাগল হয়ে যাব অম্বর। এ বাড়িতে আজকাল আপনি এমনিতেই তো খুব কম থাকতেন, তাই না? হ্যাঁ, ব্যবসার কাজে আমাকে সবসময় বাইরে বাইরে থাকতে হতো। কিসের ব্যবসা আপনার? পেট্রোলের। কেন, আমার পেট্রোল পাম্প তুমি দেখোনি? শুধুই কি পেট্রোলের? তার সঙ্গে আর কিছুর নয়? আর কিছুর? আর কিসের হবে? নিতা কি তোমাকে কিছু বলেছে? না, কারণ সে চায়নি আমার হাত দিয়ে তার বাবার হাতে হাত করা পড়ুক। কুন্দন প্রকাশ সন্দিগ্ধ চোখে আমার দিকে তাকালেন। আমি সেদিকে একবার আর চোখে তাকিয়ে বললাম, তবে অন্য সূত্রে আমি সবকিছু জেনেছি। ভয়ে কুন্দন প্রকাশের মুখ ফ্যাকাশে হয়ে উঠল। আমি বললাম, ভয় নেই কাকাবাবু, নিতার ইচ্ছা আমি পূরণ করব। তার বাবার হাতে হাত করা পড়াবো না, তবে তার হত্যাকারীকে আমি ধরবই। কুন্দন প্রকাশ বললেন, হ্যাঁ, ধরো। আমার যা কিছু সব আমি তোমাকে দিয়ে দেব। এই মার্বেল প্যালেসটাই তোমার নামে লিখে দেব আমি। আমি হেসে বললাম, এত বড় প্যালেস নিয়ে আমি কি করব? নিজেকে বিক্রি করেও যে এর ট্যাক্স দিতে পারবো না। তবু দেব। তার প্রয়োজন হবে না, কারণ কোনো প্রাপ্তির বিনিময়ে আমি আমার বোনের হত্যাকারীকে ধরতে চাই না। শুধু কর্তব্য এবং মনুষ্যত্বের খাতিরে তাকে ধরব। তবে কিনা ধরেও সেই হত্যাকারীকে ছেড়ে দেব আমি। তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। তোমার কথার ঘেরও পাচ্ছি না আমি। তুমি কি বলতে চাও ঠিক করে বলো তো। আমি বলতে চাই, তাকে ধরেও আমি পুলিশের হাতে তুলে দেব না, ফাঁসির মঞ্চে ওঠাবো না। শুধু তার শাস্তি তাকে নিজেকে দিয়েই দেওয়াবো। আমার সবকিছু কিরকম গোলমাল হয়ে যাচ্ছে। ও কিছু না, সব ঠিক হয়ে যাবে। কাকাবাবু, নিতার মুখ চেয়ে আপনি আমার একটা অনুরোধ রাখবেন? বলো কি অনুরোধ? নিশ্চয়ই রাখবো আমি। ঠিক তো? তোমাকে কথা দিলাম। তাহলে যে পিস্তল দিয়ে
আপনি নিতাকে খুন করেছেন, সেই পিস্তল দিয়ে আগে নিজেকে শেষ করুন আপনি। তার মানে কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, আপনি এই মুহূর্তে সুইসাইড করুন। অবশ্য তার আগে আপনার অপরাধের কথাটা স্বীকার করে একটা কাগজে কিছু লিখে রাখুন আপনি। এ তুমি কি বলছো? হ্যাঁ কাকাবাবু, আপনার ভালোর জন্যই বলছি। বিবেকের দংশনে তিল তিল করে জ্বলে মরার চেয়ে, ফাঁসির দড়িতে দীর্ঘ প্রতীক্ষার পর লম্বা হয়ে ঝোলার চেয়ে এটা অনেক বেশি আরামের হবে। কপালের মাঝখানে নলটা একবার ঠেকিয়ে দিয়ে ট্রিগারটা একটু টিপে দেবেন শুধু। দেখবেন এত উৎকণ্ঠা, এত জ্বালা সব কেমন নিমেষে জল হয়ে যাবে। একটু কিছু লিখে রেখেই এ কাজ করুন। এতে পুলিশেরও হয়রানি বন্ধ হবে, আপনিও রেহাই পাবেন। অযথা জেলের ঘানি তো টানতে হবেই না, বরং আপনার আদরের মেয়ে নিতারও আত্মার শান্তি হবে। ঘরের মধ্যে সূচ পড়লেও তখন বুঝি শব্দ শোনা যেত। সে কি নিদারুণ নিস্তব্ধতা! দেওয়ালের ঘড়িটা শুধু টিকটিক করে বেজেই চলেছে। কুন্দন প্রকাশ মরার মতো মুখ করে বললেন, এ তুমি কি বলছো অম্বর? আমি আমার আদরের নিতাকে খুন করেছি? হ্যাঁ। কোনো বাবা কখনো পারে তার সন্তানকে এইভাবে হত্যা করতে? না। তাহলে এই সত্য তুমি কখনো প্রমাণ করতে পারবে? না। তবু আমি আপনাকে এই কাজই করতে বলবো। আমি জানি, সবাই জানে, কোনো বাপ কখনোই তার সন্তানকে সুস্থ মস্তিষ্কে হত্যা করতে পারে না। কিন্তু মিস্টার মার্কিন, ভুলে যাবেন না, আমি আপনার ছেলের বন্ধু হলেও একজন গোয়েন্দা। নিতা যখন আপনার গুণের কথা আমাকে বলতে যাচ্ছিল, আপনি তখনই ওর মুখ বন্ধ করবার জন্য আমাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। কিন্তু তাড়াতাড়ি গুলি চালানোর ফলে অথবা নিতা ঝুঁকে পড়ায় দৈবক্রমে গুলিটা আমাকে না লেগে নিতাকে লাগে, অথবা একটি বোলতার হুল ফোটায় আপনার লক্ষ্য ভ্রষ্ট হয়। সেটা নেহাতি একটি দুর্ঘটনা। দিস ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। তুমি ভুল করছো অম্বর। নিতার যেদিন মৃত্যু হয় আমি সেদিন পানজিমে, অর্থাৎ গোয়ায়। না, আপনি সেদিন হঠাৎই এখানে এসে পড়েছিলেন। আপনি খুন করতে আসেননি। কিন্তু আপনি না এলে নিতা মরত না। আপনি ওর নিয়তি। অম্বর, সেদিন আপনি বাড়িতেই ছিলেন এবং লুকিয়েছিলেন। ওমের খবর শুনে খুবই বিচলিত হয়ে পড়েছিলেন আপনি। তবে নিতার মুখ থেকে যখন শুনলেন আমি যাচ্ছি মুক্তিপণ নিয়ে, তখন অবশ্য আপনি একটু আশ্বস্ত হয়েছিলেন। ভেবেছিলেন আমি মুক্তিপণ নিয়ে চলে গেলেই আপনি অনুসরণ করবেন আমাকে। তারপর গোলাপ মোড়ে লেনদেন হওয়ার পর আমার জন্য একটি বুলেট খরচ করে আপনার পথের কাঁটাকে আপনি সাফ করবেন। কিন্তু আপনি আমাকে কেন আপনার পথের কাঁটা ভাবতেন? আমি কিন্তু ভুলেও কখনো সন্দেহ করিনি আপনাকে। তাছাড়া রোজ নয়, আমি তো সপ্তাহে মাত্র একটি দিন আসতাম আপনার বাড়িতে। কি যা তা বলছো তুমি? আমি বলছি না, নিতার ডায়েরি বলছে। মৃত্যুর দিন দুপুরেও ডায়েরি লিখেছে নিতা। কি লিখেছে? ও যা লিখেছে তা আপনাকে অবশ্যই পড়ে শোনাবো। বলে কাঁধের ঝোলা ব্যাগ থেকে নিতার ডায়েরিটা বার করলাম। নিতা লিখেছে, রোজ রাত্রে শোবার সময় আমি ডায়েরি লিখি। আজ দুপুরেও লিখছি। আমার মনে হচ্ছে বাবার পাপের প্রায়শ্চিত্ত করতে আমাদের দুই ভাই বোনকেই হয়তো আত্মাহুতি দিতে হবে একদিন। আজ হঠাৎ বাবা ফিরে এসেছেন। দাদার খবর শুনেই লাফিয়ে উঠলেন। বললেন, সর্বনাশ হয়েছে। কেন বাবা? ওম যে বেলকে শেষ করবার জন্য উঠে পড়ে লেগেছে, বেল সেটা টের পেয়েছে। সে কি? তাহলে উপায়? একে আমি নেই, তার উপর শিকার তার হাতের মুঠোয়। অতএব কি হবে তা ভাবতে পারিস? যাক,
ঠিক আছে, আমি যখন এসে পড়েছি তখন আমি নিজেই যাব ছদ্মবেশে। যে মুহূর্তে বেলের হাতে অ্যাটাচিটা তুলে দেব, ঠিক তার পর মুহূর্তেই শেষ করব তাকে। তাতে অবশ্য আমি নিজেও পার পাব না, তবু ছেলেটা তো রক্ষা পাবে। কিন্তু বাবা, বেল যদি নিজে না এসে অন্য কাউকে পাঠায়? বাবা একটু চিন্তা করে বললেন, হ্যাঁ, তা অবশ্য হতে পারে। তাছাড়া তার চেয়ে তুমি এখানেই আমার কাছে থাকো। আমি বরং অম্বরদাকে পাঠাই। অম্বরদা নিশ্চয়ই অবস্থাটার মোকাবিলা করতে পারবে। বাবা একটু যেন ভরসা পেয়ে বললেন, অম্বরকে পাঠাবি? পাঠা, তবে ভুলেও যেন আমাদের ভেতরের কথা কিছু ফাঁস করিস না ওর কাছে। আমি জড়িয়ে পড়ব তাহলে। বেশ, তাই হবে। তবে আমার মনে হয় এখনো সময় আছে। অম্বরদাকে সব কথা খুলে বলা উচিত। অম্বরদা নিশ্চয়ই এই চক্রান্তের জাল থেকে আমাদের উদ্ধার করতে পারবে। খবরদার, তুই কি আমাকে বিপদে ফেলতে চাস? অগত্যা আমি বাবার কথাতেই রাজি হলাম, কিন্তু আমার মন বলছে মুক্তি পেলেও আমার দাদা ফিরতে পারবে না, বাবাও পার পাবে না বেলের হাত থেকে। আর আমি, বাবা দাদার অবর্তমানে আমাকেই কি ছেড়ে দেবে সে? তাই ভাবছি সব কথা অম্বরদাকে আমি খুলে বলবই। অবশ্য বলবার সুযোগ যদি না পাই, তাই সব কথা এই ডায়েরিতেই লিখে রাখলাম। এই পর্যন্ত বলে আমি বললাম, আপনি কি আরো প্রমাণ চান? পকেট থেকে ডট পেনটা বার করে বললাম, এই নিন আপনার রুমাল, এই আপনার ডট পেন। তাড়াতাড়িতে আপনি ফেলে গিয়েছিলেন সেদিন। আর আপনার জুতোর ছাপ, সেটা আছে পুলিশের কাছে। আমার কাছে আছে একটি মরা বোলতা, যেটাকে আপনি পা দিয়ে টিপে মেরেছিলেন। এর পরও কি বলবেন আপনি নিতার হত্যাকারী নন? আমার দিকে তাক করে গুলিটা ছুঁড়েই ধরা পড়বার ভয় কোনো দিকে না তাকিয়ে আপনি পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন। তারপর আমার আগেই গোলাপ মোড়ে পৌঁছে আমার জন্য অপেক্ষা করছিলেন, আমার সঙ্গে চরম মোকাবিলা করবার জন্য। কিন্তু যখন দেখলেন বেল মুক্তিপণ নিতে এলো, কিন্তু সঙ্গে আপনার ছেলেকে নিয়ে এলো না, তখন আপনার মধ্যে আর আপনি ছিলেন না। আতঙ্কে ভয়ে অন্যরকম হয়ে গিয়েছিলেন। একে তো মেয়েকে নিজের হাতে খুন করেছেন, তার উপর ছেলেরও হদিশ নেই। কাজেই আপনি তখন আর কাউকে হত্যা না করে নিজের ছেলেকে উদ্ধার করবার জন্যই পাগল হয়ে উঠেছিলেন। ইতিমধ্যে বেলকে আমি আক্রমণ করি, ওকে লক্ষ্য করে গুলি ছুড়ি। আমার গুলি ওর কাঁধে লাগে। বেল সেই অবস্থাতেই পালাতে গেলে আড়াল থেকে আপনিও গুলি ছোড়েন, সে গুলি লাগে ওর পায়ে। মিস্টার মাফিন একটিও কথা না বলে, কোনো রকম প্রতিবাদ না করে একদৃষ্টে আমার মুখের দিকে বিস্মিত চোখে তাকিয়ে রইলেন। আমি বললাম, এই ঘটনার 10 দিন পরে বেলকে ইউপি পুলিশ গোরক্ষপুরের কাছে গ্রেপ্তার করে। বেল এখন পুলিশ হাসপাতালে খুব সঙ্গীন অবস্থায় আছে। কলকাতা পুলিশও এই ফেরারি আসামির এতদিন বাদে একটা সঠিক সংবাদ পেয়ে খুব উল্লসিত। আপনার ছেলের হত্যাকারী তো ধরা পড়েছে, আশা করি আপনিও খুব খুশি হবেন এতে। এ কি, আপনি এরকম করছেন কেন? কি হলো আপনার? কুন্দন প্রকাশ মাফিন আমার দিকে চেয়ে থাকতে থাকতেই হঠাৎ ধীরে ধীরে সোফার উপর গড়িয়ে পড়লেন। না, সুইসাইড নয়। ডাক্তার না হলেও যে কেউ বুঝতে পারে এটা সেরিব্রাল থমসিস। কি সাংঘাতিক পরিণাম! এখন তো আমার হাসপাতালেই ফোন করা উচিত। এতক্ষণ বাংলার উপকাহিনীতে আপনারা শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা অন্যতম গোয়েন্দা কাহিনী
অম্বর চ্যাটার্জির গোয়েন্দাগিরি। আশা করি আমার প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। এরকম আরো সুন্দর সুন্দর গল্প শুনতে বাংলার উপকাহিনী এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।